সংবিধানে ভিন্ন কিছু থাকলেও প্রাধান্য পাবে জুলাই সনদ, প্রশ্ন তোলা যাবে না আইনি বৈধতা নিয়ে। 4 দিনের মধ্যে দলগুলোকে পূর্ণাঙ্গ খসড়া নিয়ে। পাথর লুটপাটে কমেছে পর্যটক, ধস নেমেছে ব্যবসায়। সংকটে ভোলাগঞ্জের অর্থনীতি, আয় কমে গেছে সহস্রাধিক মানুষের। সাদা পাথর প্রতিস্থাপনে স্বরূপে ফেরার আশা। মেয়াদ শেষ হলেও বছরের পর বছর ঘুরে টাকা পাচ্ছেন না গ্রাহক। আস্থা কমতে থাকায় 14 বছরে জীবন বিমায় পলিসি কমেছে 54 লাখ। উচ্চ ঝুঁকিতে 15টি কোম্পানি, সরকারকে এগিয়ে আসার দাবি। এবং দানবাসের পূর্ণ নিয়ন্ত্রণের বিনিময়ে খেরসন ও জাপোরিঝিয়ায় যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি পুতিনের। কিছু ভূখণ্ড ছেড়ে জেলেনস্কিকে সমঝোতার আহ্বান ট্রাম্পের। সময় সংবাদের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। দলীয় প্রধান হতে পারবেন না প্রধানমন্ত্রী, একজন 2 বারের বেশি হতে পারবেন না সরকার প্রধান। উচ্চকক্ষে ভোট হবে পিআর পদ্ধতিতে। এসব সুপারিশ রেখে 4 দিনের মধ্যে মতামত চেয়ে জুলাই সনদের খসড়া দলগুলোর কাছে পাঠিয়েছে ঐকমত্য কমিশন। অঙ্গীকারনামায় বলা হয়েছে, সংবিধানে ভিন্ন কিছু থাকলেও প্রাধান্য পাবে জুলাই সনদ। আইনি বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না। রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দাবি ওঠে পুরো কাঠামোর আমূল সংস্কারের। তারই ধারাবাহিকতায় 15 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। 2 দফায় দীর্ঘ 67টি বৈঠকে মৌলিক 19টি সংস্কারের মধ্যে সর্বসম্মতভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয় 9টি বিষয়ে। আর 10টি বিষয়ে বিএনপি ও সমমনা জোট এবং অন্যান্য দলের পূর্ণাঙ্গ অথবা আংশিক নোট অব ডিসেন্ট সহই শেষ হয় কমিশনের বৈঠক। এর মধ্যে উল্লেখযোগ্য 70 অনুচ্ছেদ, প্রধানমন্ত্রীর একাধিক পদে না থাকা, উচ্চকক্ষে পিআর, রাষ্ট্রের মূলনীতি এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া। এসব সিদ্ধান্তেরই চূড়ান্ত খসড়া প্রস্তাবনা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে ঐকমত্য কমিশন। শনিবার সন্ধ্যায় যা হাতে পায় দলগুলো, এতে বলা হয়েছে এই সনদের কোনো বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে। বিধায় এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতের প্রশ্ন তোলা যাবে না। জুলাই সনদের যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়ন হবে বলে বিবেচিত, সেগুলো দেরি না করে জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে। জুলাই ঘোষণাপত্রের মতো সমালোচনা এড়াতে জুলাই সনদে পিলখানা ও শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। সনদের পটভূমি রাজনৈতিক ঐকমত্য হওয়া 84টি বিষয় এবং বাস্তবায়নের 8টি অঙ্গীকারনামা রাখা হয়েছে, যাতে স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। এরই মধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ 15 সেপ্টেম্বর পর্যন্ত 1 মাস বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাস্তবায়ন প্রক্রিয়া এবং সনদ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে ঐকমত্য কমিশনের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ষষ্ঠ সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন জুলাই আন্দোলনে গুলি লাগা আব্দুস সামাদ। পেশায় তিনি একজন সবজি বিক্রেতা। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আজ আরও কয়েকজনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এর আগে 6 আগস্ট 3য় দিনের সাক্ষ্য জেরা শেষ হয়। প্রত্যক্ষদর্শী হিসেবে সেদিন 2 জন সাক্ষী নিজেদের জবানবন্দি দেন। এই মামলা ছাড়াও রামপুরা, মোহাম্মদপুর, আশুলিয়ার আরও 3 মামলায় 15 জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের সময় আবেদনে এসব মামলার তদন্ত রিপোর্ট দাখিল পিছিয়ে দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, আজকে ষষ্ঠ ব্যক্তি হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন আব্দুস সামাদ নামে একজন সবজি বিক্রেতা। তিনি উত্তরার বিএনএস সেন্টারের সামনে আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং গুলিবিদ্ধ হয়েছিলেন। এবং আব্দুস সামাদ তার সাক্ষ্যে যেটি বলেছেন যে 19 জুলাই জুমার নামাজের পর তিনি আন্দোলনে অংশগ্রহণ করেন। তার সঙ্গে অন্য সহযোদ্ধারাও আন্দোলনে অংশ নেন। এক পর্যায়ে পুলিশ তাদেরকে ধাওয়া দেয় এবং গুলি করে এবং একটি গুলি এসে তার মাথার পেছনের দিকে আঘাত করে এবং এরপরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং এরপর তার সহযোদ্ধারা তাকে উত্তরার একটি
ক্লিনিকে নিয়ে যায় এবং সেই ক্লিনিক থেকে তাকে আবার উত্তরা আধুনিক মেডিকেল যে হাসপাতাল রয়েছে, যেটি উত্তরা মেডিকেল নামে, বাংলাদেশ মেডিকেল নামে পরিচিত, সেখানে নিয়ে যায় এবং সেখানে নিয়ে যাওয়ার পরে পরিস্থিতি যখন খুব খারাপের দিকে যেতে থাকে তখন তাকে আবার ঢাকা মেডিকেলে পাঠানো হয়। ঢাকা মেডিকেলে আনার পরে বেশ কয়েকদিন তিনি সেখানেই ছিলেন, কিন্তু আব্দুস সামাদ যিনি সাক্ষ্য দিচ্ছেন তিনি ট্রাইব্যুনালকে জানিয়েছেন যে ঢাকা মেডিকেলে তিনি সুচিকিৎসা পাননি। এর এক পর্যায়ে তিনি রিলিজ নিয়ে তাকে রিলিজ দেওয়া হয় এবং তিনি বাসায় চলে যান এবং ডাক্তাররা তাকে বলেন যে মাথায় ছোট গুলি লেগেছে এবং সেটি ওষুধ খেলেই ভালো হয়ে যাবে। এরপরে তিনি বাড়িতে চলে যান। বাড়িতে চলে যাওয়ার কিছুদিন পরেই তার অবস্থা অবনতি হতে থাকে এবং এরপরে তিনি হাসপাতালে এসে ভর্তি হন। এখন পর্যন্ত এটুকুই তিনি সাক্ষ্য দিয়েছেন। এখন তার সাক্ষ্য আরও চলছে। তার সাক্ষ্য গ্রহণ শেষ হলে তাকে জেরা করবে এই মামলায় রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী রয়েছেন তিনি জেরা করবেন এবং এরপরে আজকে আরও 3 জনের সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে। যদি আদালতের নির্ধারিত সময়ের মধ্যে সেটি সম্ভব হয় তাহলে সেটি নেওয়া হবে এবং আরও 3 জন সাক্ষীকে প্রস্তুত করে রাখা হয়েছে এবং আজকে এর মধ্য দিয়ে এখন পর্যন্ত 6 জনের সাক্ষ্য গ্রহণ শেষের দিকে গেছে এই শেখ হাসিনার মামলায়। আর আজকে আরও 3 মামলার শুনানির জন্য কার্যতালিকা এসেছিল। এর মধ্যে 3টি মামলার মধ্যে রয়েছে রামপুরায় যে কার্নিশে ঝুলে থাকার এক ব্যক্তিকে পুলিশের গুলি করার যে ঘটনা, সেই মামলা, মোহাম্মদপুরের ঘটনা, আশুলিয়ার ঘটনা এবং গাজীপুরের একটি ঘটনায় তদন্ত রিপোর্ট দাখিলের দিন ধার্য ছিল। প্রসিকিউশন বলছে যে তদন্তের রিপোর্ট দাখিল করতে সময় লাগবে এবং এই সব মামলাগুলোর কার্যক্রম 2 মাস মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার আফজাল হোসেন। জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী হত্যা মামলা বাতিল ও জামিন চেয়ে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের জামিন শুনানি অক্টোবরে। সকালে বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে সময় আবেদন করেন খায়রুল হকের আইনজীবী। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন আবেদনকারী সময় চাইলে তাদের সমস্যা নেই। গত 7 আগস্ট দাখিল করা আবেদনটি 11 আগস্ট সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের 18 নম্বর ক্রমিকে ছিল। ওই দিন আবেদনটিতে খায়রুল হকের পক্ষে শুনানি করতে চাইলে রাষ্ট্রপক্ষ সময় আবেদন করেন। তখন 2 পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। সে কারণে আজ সবার নজর ছিল জামিন শুনানির ঘিরে। সাদা পাথর লুটপাটে বিরূপ প্রভাব পড়েছে ভোলাগঞ্জের পর্যটন কেন্দ্রিক অর্থনীতিতে। সংকটে পড়েছে হাজারের বেশি মানুষের জীবন জীবিকা। পাথর লুটের পর পর্যটক কমায় ধস নেমেছে ব্যবসা বাণিজ্যে। যদিও জেলা প্রশাসনের আশা পাথর প্রতিস্থাপন শুরু হওয়ায় ফের চাঙ্গা হবে ভোলাগঞ্জের পর্যটন কেন্দ্রিক অর্থনীতি। অপু বণিকের সঙ্গে নিয়ে সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন ফারুক ভূঁইয়া রবিন, ছবি তুলেছেন মোমেন হুসাইন। হারুন রশিদ অপরূপ সাদা পাথর পর্যটন কেন্দ্র ঘিরে গত প্রায় অর্ধযুগ ধরে তার রুটি রুজি। ধলাই নদীর এপার ওপার নৌকায় যাত্রী পারাপারই তার জীবিকা। পর্যটন কেন্দ্রে খাবার হোটেল চালান জগন্নাথপুরের বুকুল বিশ্বাস। পাথর লুটের পর উভয়ের অভিজ্ঞতা মিলে গেছে একই বিন্দুতে। ভোলাগঞ্জে পর্যটক কমায় আয় রোজগার অর্ধেকে নেমে এসেছে দুজনেরই। বেশি হয়েছে, তখন কমছে। লোকজনের ফোনতে আছে পাথর লুটপাট হয়ে গেছে, এখন লোক কম আসে। আগে এই শুক্রবারের দিনও 10টা 12টা মারতাম, এখন তো 3টে আর 4টে। এখন কোনবা মনে হয় যে আসি টিকে আসি, খুবই খারাপ অবস্থায়। ওর থেকে বেশি আমাদের 4 ভাগের 3 ভাগ কমে গেছে। ভোলাগঞ্জ নৌকাঘাট আর সাদা পাথর। ধলাই নদীর 2 পারে আছে খাবার, কসমেটিক্স, শোপিস সহ বিভিন্ন ধরনের 1.5 শতাধিক দোকান। নৌকা পারাপারে যুক্ত আছেন 300 থেকে 350 মানুষ। পর্যটকদের ছবি তোলাও এখানে অন্যতম জীবিকা। সব মিলিয়ে ভোলাগঞ্জে পর্যটন ঘিরে গড়ে উঠেছে হাজারো মানুষের কর্মসংস্থান। কিন্তু পাথর লুটের পর পর্যটন কমায় আয়ের টান পড়েছে সবারই। লোকজন একদম বন্ধ হয়ে গেছিল, লোক আসছিল না একবারই। তোমার সবাই ওদেরকে বেতন দিতে পারছি না। ব্যবসা বাণিজ্য একবারে মোটেই হইতেছে না এখন বর্তমানে, মানে কমিয়ে গেছে। পর্যটক আসলে ব্যবসা হয়, পর্যটক না আসলে আমাদের ব্যবসা নাই। অনেক জায়গায় দোকানপাট খালি, মানে এখানে আছে আপনার দোকান হাতে গোনা 15টা আছে, শুধু টুরিস্ট না আসার কারণে। আমরা 10 জন আসলে 5 জনের ইনকাম হয়েছে মোটামুটি, আলহামদুলিল্লাহ 5 জন হয়েছে না, এরকম চলতেছে। যদিও জেলা প্রশাসনের আশা পাথর প্রতিস্থাপন শুরু হওয়ায় আবারও স্বরূপে ফিরবে ভোলাগঞ্জের পর্যটন খাত। পাথর যে প্রতিস্থাপনের কাজটা সেটা আসলে একেবারে সমগতিতেই এগিয়ে চলছে। এটা একটা শ্রম সাপেক্ষ এবং সময় সাপেক্ষ বিষয়। সবসময় একরকম পেস দেখা যাবে না, এটা দেখা যাবে নানানভাবে। কিন্তু আমরা কিন্তু 2 দিনে প্রায় 50,000 ঘনফুটের মতো পাথর রেজিস্টার করতে পেরেছি। 1 লাখ ঘনফুটের মতো পাথর উদ্ধার করা গেছে। এছাড়াও অসংখ্য পরিমাণ পাথর বিভিন্ন জায়গায়
আছে, যেগুলো আমরা চিহ্নিত করেছি এবং আটকও করেছি, কিন্তু ওখানে পাঠানো যায়নি এখনো। আমরা পাঠানোর প্রক্রিয়ায় আছি আর কি। সংশ্লিষ্টরা বলছেন সাদা পাথর কেবল ভোলাগঞ্জেরই নয়, ইতিবাচক ভূমিকা রাখছে পুরো জেলার পর্যটন কেন্দ্রিক অর্থনীতিতে। ভোলাগঞ্জ সাদা পাথর লুটপাটের প্রভাব কেবল এক কেন্দ্রিকই নয়, পরিবেশগত, পর্যটন কিংবা স্থানীয়দের ব্যবসা বাণিজ্য সবখানে এর প্রভাব পড়েছে কম বেশি। তবু স্থানীয়দের আশা আবারও আগের রূপে ফিরবে ভোলাগঞ্জ, ফের চাঙ্গা হবে পর্যটন কেন্দ্রিক অর্থনীতিও। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ভোলাগঞ্জ, সিলেট। সময় সংবাদে আরও থাকছে। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে লঘুচাপ, 3 থেকে 5 দিন থাকবে বৃষ্টির দাপট। কুড়িগ্রামে নদ নদীর তীব্র ভাঙন, 1 সপ্তাহে বিলীন শতাধিক পরিবারের বসতভিটা ও ফসলি জমি। জীবন বীমার 15টি কোম্পানি মরণাপন্ন। এ খাতের নিয়ন্ত্রক সংস্থা ইডরা বলছে মধ্যম ঝুঁকিতে রয়েছে আরও 15টি, স্থিতিশীল মাত্র 6টি প্রতিষ্ঠান। শুধু তাই নয়, গ্রাহকের পাওনা টাকা পরিশোধ না করার প্রবণতাও বাড়ছে। যদিও গুটি কয়েক কোম্পানির জন্য পুরো খাতকে ভুগতে হচ্ছে বলে দাবি তুলনামূলক ভালো অবস্থানে থাকা প্রতিষ্ঠানগুলোর। নাজুক পরিস্থিতির উন্নয়নে সরকারকে পাশে চায় বিমা কোম্পানি মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন BIA। দ্রুতই পদক্ষেপ নেয়ার আশ্বাস ইডরার। কামরুল হাসান সবুজের রিপোর্ট। রাজধানীর বিজয়নগরে একটি বিমা কোম্পানির প্রধান কার্যালয়ে ঢুকতেই শোনা গেল একজন গ্রাহকের এমন ক্ষোভের কথা। প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস প্রেসিডেন্টের কক্ষে ঢুকতেই বোঝা গেল 2021 সালে মেয়াদ শেষ হয়েছে। সেই বিমার টাকার জন্য এখনো ঘুরছেন একজন গ্রাহক। অবশ্য কর্তৃপক্ষ জানালো নতুন করে তেমন একটা পলিসিও নিচ্ছে না বিপর্যস্ত কোম্পানিটি। আপাতত নতুন পলিসি কম। দেখা মিলল আরো কয়েকজন গ্রাহকের, তারাও জানালেন তাদের একই রকম অভিজ্ঞতার কথা। ম্যাচিউর হওয়ার পরে 4 বছর 8 মাস এদের পিছনে ঘুরতেছি, ঘুরতে তো এখন বুঝতে পারি যে কখন কি বলে। লেখা দিল অক্টোবর মাসে যোগাযোগ করেন। 10 বছর পরে যাইও আরো 7 বছর প্লাস হয়ে গেছে। মৃত্যু দাবির ওই কাগজপত্র জমা দিয়ে গেছি, 7 বছর হয়েছে। তো আমি যেতে কোনো পাইতে আসি না, তো আমি আরেকজনের কেন বলবো। গ্রাহকের বিমা বিমুখ অবস্থানের কারণও মিলছে এ খাতের নিয়ন্ত্রক সংস্থা ইডরার তথ্যে। আস্থা কমতে থাকায় 2024 সাল পর্যন্ত 14 বছরে জীবন বিমায় পলিসি কমেছে 54 লাখ। 2024 সালে 12,965 কোটি 74 লাখ টাকা বিমা দাবির বিপরীতে কোম্পানিগুলো পরিশোধ করেছে 8,590 কোটি 68 লাখ টাকা। অর্থাৎ দাবি করা প্রায় 34% টাকা পাননি গ্রাহকরা। আর চলতি বছরের প্রথম প্রান্তিকে দাবি করা 6,375 কোটি 68 লাখ টাকার মধ্যে কোম্পানিগুলো গ্রাহককে দিতে পারেনি প্রায় 63% অর্থ। অবশ্য এই সময় বিমা দাবির শতভাগ অর্থ পরিশোধ করেছে এমন কোম্পানির সংখ্যা বেড়েও হয়েছে দ্বিগুণ। গুটি কয়েক মরণাপন্ন জীবন বীমা কোম্পানির জন্য পুরো খাতকে মাসুল গুনতে হচ্ছে বলে দাবি তুলনামূলক ভালো কোম্পানিগুলোর। ক্ষতিগ্রস্ত পিপল কিন্তু আমাদের বাই রিক্সাওয়ালা, একেবারে দিনমজুর, কৃষক। আমরা যদি 36টা লাইফ ইন্স্যুরেন্সকে ধরি, 30টা কোম্পানি কিন্তু এক্সিলেন্ট পেমেন্ট করছে। ওইটা কিন্তু আমরা যারা পাচ্ছে তারা কিন্তু বলছে না, একদিনও ক্লেম সেটেল করছে এমন কোম্পানি মার্কেটে আছে। যাদের কারণে বিপদে পড়েছে বিমা খাত, তাদের শাস্তির আওতায় নিয়ে আসার পাশাপাশি গ্রাহক সুরক্ষায় বিশেষ তহবিল নিয়ে সরকারকে এগিয়ে আসার তাগিদ বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের। যারা অন্যায় করেছে তাদেরকে অবশ্যই পানিশমেন্টের আওতায় আনা উচিত। একটা জায়গাতে আসুক, সরকারটা সাপোর্ট দিয়ে যদি সাময়িক টাইমের যদি নেয়, তারপর এটাকে নিয়ে একটা পর্যায়ে গিয়ে তারা সেই লোনটা হয়তো পরিশোধ হয়ে যেতে পারে, যেটা ব্যাংকে তারা করতেছে। তাহলে গ্রাহকের কিন্তু একটা নির্ভরশীল হলো যে না, আমি আমার টাকাটা পাবো। ইডরা বলছে দুর্বল কোম্পানিতে চলমান বিশেষ অডিট শেষ হলেই নেওয়া হবে ব্যবস্থা। আইডিআর এর পর্যবেক্ষণে লাইফের মোট 15টি কোম্পানি উচ্চ ঝুঁকিতে রয়েছে, 15টি মধ্যম ঝুঁকিতে রয়েছে। কিছু বিশেষ অডিটের ব্যবস্থা করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই কোম্পানিগুলোর বিরুদ্ধে ক্লেম সেটেলমেন্টের জন্য ব্যবস্থা নেওয়া হবে। দেশে মোট 36টি জীবন বীমা কোম্পানির মধ্যে শেয়ার বাজারে তালিকাভুক্ত রয়েছে 15টি প্রতিষ্ঠান। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহ নগরীর নতুন বাজার থেকে রেলওয়ে স্টেশন মোড় পর্যন্ত সড়ক থেকে হকার ও অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ওবায়দুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে।
ময়মনসিংহ নগরীর ব্যস্ততম এলাকাগুলোর মধ্যে গাঙ্গিনার পাড়, স্টেশন মোড় এবং নতুন বাজার এইসব এলাকাগুলো অন্যতম। এই এলাকাগুলোতে ভ্রাম্যমান হকার বা ভাসমান হকার এবং অবৈধ দোকানপাটের কারণে কিন্তু এখানে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এই বিষয়টি পরিলক্ষিত করে কিন্তু এই জেলা প্রশাসন সহ সিটি কর্পোরেশন এবং মূলত বিভিন্ন বাহিনীর সমন্বয়ে টাস্ক ফোর্স অভিযান পরিচালিত হচ্ছে। এই মুহূর্তে আমরা আছি স্টেশন রোডের গাঙ্গিনার পাড় এলাকায় এবং এখানে কিন্তু টাস্ক ফোর্সের যে অভিযান, এখানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, সেনাবাহিনীর কর্মকর্তা রয়েছেন, এরপরে র্যাব, পুলিশ এবং আনসার সকলের সমন্বয়ে কিন্তু এই অভিযান পরিচালিত হচ্ছে। এবং আমরা শুরুতেই দেখেছি স্টেশন মোড় এলাকায় এখানে একটি নিউ হকার্স মার্কেট ছিল, সেটি আধা ঘন্টা সময় দেওয়া হয়েছে সেই দোকানপাটে সবাইকে সরে যাওয়ার জন্য। এবং সেখানে আমরা দেখেছি যে দোকান যারা পরিচালনা করতেন সবাই সরে যাচ্ছেন এবং সরে যাওয়ার পর সেখানে সেটি ঘুরিয়ে দেওয়া হবে। এবং এই যে গাঙ্গিনার পাড় এলাকা রয়েছে এবং রাস্তার ধারে যারা ভাসমান হকার রয়েছে, যারা চলাচলে বিঘ্ন ঘটাতো, তাদেরকে কিন্তু মাইকিং করে জানানো হয়েছে যে এই সড়কে কোনো ধরনের ভাসমান হকার থাকতে পারবে না। এবং গতকালকে মাইকিং করার পর আজকে বেলা 11:30টার দিকে কিন্তু এই অভিযান, এই টাস্কফোর্স অভিযান শুরু হয়েছে এবং স্টেশন মোড় থেকে কিন্তু ইতিমধ্যে গাঙ্গিনাপাড় মোড়ের দিকে এই অভিযানটি কিন্তু চলছে। এবং তারা এখানে শুধু ভাসমান যে হকার শুধু তাই নয়, যেসব দোকানপাট এই দোকানের জায়গা ছাড়িয়ে ফুটপাতে তাদের দোকান পরিচালনা করছে সেই সব দোকানগুলোকেও কিন্তু জরিমানার আওতায় আনা হচ্ছে। এবং যেসব হকারদের তারা পাচ্ছেন তাদেরকে তাদের মালামাল কিন্তু তারা নিয়ে যাচ্ছেন, এমনটি আমরা দেখতে পেয়েছি। এবং এই অভিযানকে কিন্তু সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছে এবং তারা বলছে যে এই অভিযান যেন আগামীতে তদারকি করা হয় এবং যাতে করে এই ভাসমান হকাররা যাতে আর এখানে না বসতে পারে সেটি যেন তদারকি করা হয়, এমনটি সাধারণ মানুষ প্রত্যাশা করেছেন। তো এই ছিল গাঙ্গিনার পাড় থেকে আমার কাছে এই উচ্ছেদ অভিযানের সবশেষ খবর। ময়মনসিংহ থেকে যুক্ত হয়ে অভিযানের খবর জানাচ্ছিলেন সহকর্মী ওবায়দুল হক। অভ্যন্তরীণ থেকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ পাচ্ছে কক্সবাজার বিমানবন্দর। আগামী 2রা অক্টোবর থেকে এই বিমানবন্দরে সমুদ্রের বুক ছুঁয়ে ওঠানামা করবে আন্তর্জাতিক ফ্লাইট। রানওয়ে পুরোপুরি প্রস্তুত হলেও বিমানবন্দরটির গুরুত্বপূর্ণ কিছু কাজ এখনও বাকি, আর নির্ধারিত সময়ের আগে তা শেষ করতে কাজ চলছে জোরে সোরে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সমুদ্রের বুক ছুঁয়ে এবার উঠবে আন্তর্জাতিক ফ্লাইট। কক্সবাজার বিমানবন্দর রূপ নিচ্ছে আন্তর্জাতিক রূপে। 2 অক্টোবর থেকে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক ফ্লাইটের ওঠানামা। রানওয়ে সম্প্রসারণে যোগ হয়েছে অতিরিক্ত 1700 ফুট, যার পুরোটাই সমুদ্রের বুকের উপর। এখন রানওয়ের মোট দৈর্ঘ্য 10,700 ফুট, যা দেশের দীর্ঘতম রানওয়ে। বর্ধিত অংশের যে রানওয়ে লাইটিং পেইন্টিংয়ের কাজ, এটাও আমরা প্রস্তুত আছি। এটা আশা করছি যে আমাদের যে অপারেশনের যে টার্গেট লাইন তার আগে আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তবে টার্মিনাল ভবনের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। যাত্রী অভ্যর্থনা, ইমিগ্রেশন, কনভেয়ার বেল্ট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ চলছে দ্রুত গতিতে, যা নির্ধারিত সময়ের আগে শেষ করতে ব্যস্ত শ্রমিক ও প্রকৌশলীরা। মানে পুরো কাজ যদি কেউ সম্পূর্ণ শেষ করতে হয় তাহলে আমাদের ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে। এটা আমাদের পিডিএম স্যার মহোদয় অলরেডি কর্তৃপক্ষের সাথে এটা আলোচনা করছে। তাই এটা হলো আমাদের লাস্ট টাইম। তারপর আমরা চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব আমরা কাজটা শেষ করার জন্য। বিশেষজ্ঞরা বলছেন বিমানবন্দরের আন্তর্জাতিক রূপ কক্সবাজারের পর্যটন ও অর্থনীতিতে আনবে বিপ্লব। তবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে সর্বোচ্চ মাত্রায়। অপারেশনাল করার জন্য যা যা প্রয়োজন সেই কাজগুলো সম্পূর্ণ হয়েছে। আমাদের নজর দিতে হবে শুধু যে এয়ারপোর্ট পেরিমিটারের মধ্যে নিরাপত্তা তা না, সারা কক্সেস বাজার, ইনানি পর্যন্ত, টেকনাফ পর্যন্ত যারা ট্যুরিস্ট জোন যেটা আমাদের, এই সমস্তটা এলাকার নিরাপত্তা কিন্তু
ইনভলভ। এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা যদি উদ্বোধন করে, পাশাপাশি যেটা আমাদের এয়ারপোর্ট ফেসিলিটিস, কাস্টম, ইমিগ্রেশন সবগুলো এবং বন্ডেড ওয়্যার হাউস, এই ফেসিলিটিগুলো এনশিওর করে আমি মনে করি কক্সবাজারের একটা অর্থনীতির একটা আমূল পরিবর্তন ঘটবে। 2021 সালে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর এটি। আকাশপথে আন্তর্জাতিক সংযোগ খুলে গেলে এই জনপদে খুলে যাবে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুয়ার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সৃষ্ট লঘুচাপের প্রভাবে আগামী 3 থেকে 5 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই সময় দমকা বাতাস, ঝড়ো হাওয়া এবং কখনো কখনো বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সকাল 6টা থেকে 9টা পর্যন্ত রাজধানীতে 52 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী 12 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম উত্তর বঙ্গোপসাগর ও তার পার্শ্ববর্তী এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে এবং এর ফলে বাংলাদেশের উপকূলীয় এলাকা সহ সারা বাংলাদেশেই থেমে থেমে বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের তীব্রতা কখনো কখনো হালকা থেকে মাঝারি বা মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এই ধরনের সিস্টেম এই মাসে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার কোনো সম্ভাবনা নেই। বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে তীব্র হয়েছে নদ নদীর ভাঙন। দুধকুমার, ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্র নদ নদীর পানি বেড়ে নতুন 12টি পয়েন্ট সহ 52টি পয়েন্টে ভাঙন অব্যাহত রয়েছে। এতে গত এক সপ্তাহে বিলীন হয়েছে শতাধিক পরিবারের বসতভিটা ও ফসলি জমি। ভাঙন অব্যাহত থাকলেও প্রতিকারে কোনো ব্যবস্থা না নেয়ার অভিযোগ ভুক্তভোগীদের। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, ভাঙন ঠেকাতে 20টি পয়েন্টে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছে। অন্যান্য পয়েন্টেও কাজ চলছে। এই নদী বর্তমান যে পর্যায়ে ভাঙছে বা ভাঙতেছে, অনেক মানুষ বিলীন হয়ে যাইতেছে। বাড়িঘর অনেক ছিল, ভাই ভাঙিয়ে অনেক দুঃখ দশাত পড়ে গেছে মানুষ। তা নদীতে যদি তোমরা যদি আনার চেষ্টা করি বাঁধলে না, তা আমার তো একটা কত একটা হাই হইলে আমার চিন্তার জ্বালাও কমিল হয়। আমরা এই নদী ভাঙনের জন্য অনেক মানববন্ধন করছি, কিন্তু সরকার আমাদেরকে তেমন কাজ করে দিতেছে না। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 44, যা ভালো, বাতাসের আর্দ্রতা 85%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 53, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 86। রাজশাহী বিভাগে বায়ুমান 89, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 74। সিলেট বিভাগে বায়ুর মান 69, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 79। খুলনা বিভাগের বায়ুমান 68, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 64। বরিশাল বিভাগে বায়ুর মান 60, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 62। রংপুর বিভাগের বায়ুমান 88, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 57। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 71, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 76%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো ঢাকায় 44 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 89। দেখছেন সময় সংবাদ। রাশিয়াকে বড় শক্তি হিসেবে উল্লেখ করে যুদ্ধ বন্ধে ইউক্রেনের চুক্তি করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পরে কথা বলেন তিনি। এদিকে সোমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ওভাল অফিসের এই বৈঠকে জেলেনস্কির সঙ্গে একাধিক ইউরোপীয় নেতাকেও আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। যুদ্ধবিরতি নয়, বরং স্থায়ী শান্তি চুক্তি নিয়ে বৈঠকে আলোচনার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ট্রাম্পের পরিকল্পনায় ডনবাসের নিয়ন্ত্রণ নিয়ে কিয়েভকে আংশিক ছাড় দেওয়ার বিষয়ও থাকতে পারে এই আলোচনায়। যুক্তরাষ্ট্রের আলাস্কায় পুতিনের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের পর নাটকীয়ভাবে নিজের অবস্থান বদলালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগে যুদ্ধবিরতির কথা বললেও এবার জানিয়েছেন সরাসরি স্থায়ী শান্তি চুক্তিই হবে সমাধানের একমাত্র পথ। রাশিয়াকে বড় শক্তি আখ্যা দিয়ে যুদ্ধ বন্ধে ইউক্রেনের চুক্তি করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
নিউ ইয়র্ক টাইমস জানায় সম্ভাব্য শান্তি প্রস্তাবে পুরো ডনবাসের ওপর কিয়েভের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার শর্ত দিয়েছেন পুতিন। সেই সঙ্গে ইউক্রেনের আরও কিছু অঞ্চল দাবি করেছে রাশিয়া। বিনিময়ে জাপোরিজিয়া ও খেরসনের ফ্রন্টলাইন স্থিতিশীল রাখার প্রতিশ্রুতি দিয়েছে মস্কো। তবে ইউক্রেন কোনো ভূখণ্ড ছাড়তে রাজি নয় বলে আবারও জানিয়েছেন জেলেন্সকি। টেকসই নিরাপত্তা নিশ্চয়তা ও রুশ নিয়ন্ত্রিত এলাকা থেকে বন্দীদের ফেরত পাওয়াই যুদ্ধবন্ধের উপায় বলেও জানান তিনি। জেলেন্সকি সহ একাধিক ইউরোপীয় নেতাকে সোমবারের বৈঠকে আমন্ত্রণ করার কথা জানিয়েছে হোয়াইট হাউস সূত্র। এরই মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, ফিনল্যান্ড, পোল্যান্ড ও ইইউ যৌথ বিবৃতি দিয়ে ট্রাম্প ও জেলেন্সকির সঙ্গে আলোচনায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে। আন্তর্জাতিক সীমান্তের বল প্রয়োগে পরিবর্তন মেনে নেওয়া হবে না বলে জানানো হয় ওই বিবৃতিতে। তবে পশ্চিমা নেতারা এটিও স্পষ্ট করেছেন যে যুদ্ধ সমাধানে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হবে ইউক্রেনকেই। সম্ভাব্য ভূখণ্ড ছাড় নিয়ে তাই বড় ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে দেশটিতে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সংবিধানে ভিন্ন কিছু থাকলেও প্রাধান্য পাবে জুলাই সনদ। প্রশ্ন তোলা যাবে না আইনি বৈধতা নিয়ে। 4 দিনের মধ্যে দলগুলোকে পূর্ণাঙ্গ খসড়া নিয়ে মত জানানোর আহ্বান। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণ শুরু। রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে হাজির। এবং পাথর লুটপাটে কমেছে পর্যটক, ধস নেমেছে ব্যবসায়, সংকটে ভোলাগঞ্জের অর্থনীতি, আয় কমে গেছে সহস্রাধিক মানুষের। সাদা পাথর প্রতিস্থাপনে স্বরূপে ফেরার আশা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।